তুমি কি রাজ? রাজ ঘুরে দাঁড়াতেই চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে তার ছোটবেলার খালাতো বোন মিম। কিন্তু এই মিম আর সেই ছেলেবেলার গাল ধরা বোন নয়। এখন সে এক পরিপূর্ণ অফিস বস, চোখে স্মার্ট চশমা, হালকা ঠোঁটে লিপস্টিক, পরনে পেন্সিল স্কার্ট ও ব্লেজার। মিম, ইয়েস, আমি, এবং এই অফিসের বস। রাজ মুখে হাসি আনার চেষ্টা করলো, কিন্তু তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভব হচ্ছিল। মিম এক পলক দেখে বলল, এত অবাক হচ্ছ কেন? চাকরি পেলে এখন আর আমাকে খালাতো বোন বলে চিনতে পারো না? না না, তুমি এত বদলে গেছো, সত্যিই ভাবিনি। এই অফিসে ব্যক্তিগত সম্পর্কের কোনো মূল্য নেই রাজ। এখানে আমি বস, তুমি আমার এমপ্লয়ি। অফিসে তুমি আমাকে শুধু ম্যাম বলবে, বুঝলে? রাজ কেমন যেন থমকে গেল। এমন সময় তানিয়া এসে বলল, ম্যাম, আজ মিটিং আছে 11টায়। ঠিক আছে, রাজকে ব্রিফ করে দিও। তানিয়া হালকা হাসি দিয়ে রাজের দিকে তাকালো। ওকে, নতুন ছেলেটা তাই না? রাজ একটু কৌতূহলী হয়ে তানিয়ার সঙ্গে মিটিং রুমের দিকে যেতে যেতে জিজ্ঞেস করলো, মিম ম্যাম মানে উনি সবসময় এমনই? তুমি হয়তো ওনার খুব পুরনো পরিচিত, তাই একটু বেশি অবাক হয়েছে, কিন্তু অফিসে উনি একেবারে আয়রন লেডি। রাজ চুপ করে রইল। তার মাথায় একটাই ভাবনা ঘুরছে, মিম এমন বদলে গেল কিভাবে? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, এই বদলে যাওয়া মিমের জীবনে তার কি আর কোনো স্থান আছে? রাজ অফিসে ঢোকার প্রথম দিন থেকেই বুঝে ফেলেছে এই জায়গাটা সহজ হবে না। বিশেষ করে যখন তোমার খালাতো বোনই হয় তোমার বস, এবং সে তোমাকে চেনেই না। অন্তত অফিসে তো নয়। দুপুর 1টা, অফিসের ক্যান্টিনে বসে রাজ লাঞ্চ করছে। তার পাশে বসেছে রাফি, চলনসই এক যুবক, অফিসের পুরনো কর্মী। তুই নতুন, কিন্তু তোর গলায় শুনি ম্যামকে তুই করছিস। রাফি হাসতে হাসতে বলল। রাজ একটু ঘাবড়ে গিয়ে বলল, আসলে আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি, ও আমার খালাতো বোন। তুই নতুন, কিন্তু তোর গলায় শুনি ম্যামকে তুই করছিস। বস, খালাতো বোন, দোস্ত, জীবনে তোর কপাল তো ভালোই, কিন্তু ম্যাম তো তোকে কোনো বোন টাইপ ভাবে না, একদম রোবট হয়ে গেছে। হ্যাঁ, সেই তো বুঝতেছি। ঠিক তখনই মিম ক্যান্টিনে ঢুকলো। সবাই উঠে দাঁড়ালো সম্মানে। রাজু উঠে দাঁড়ালো, চোখে চোখ পড়লো দুজনের। মিম চোখ সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, রাজ, আমার রুমে আসো এক্ষুনি। এই মুহূর্তেই? হ্যাঁ, মিম কড়া গলায় বলল। একটা জরুরি কথা আছে। রাজ চুপচাপ উঠে মিমের পেছনে পেছনে চলল। মিমের কেবিন রুমটা একদম গ্লাসে মোড়া, ঢুকলে ঠান্ডা হিম হিম একটা পরিবেশ, যেন ভেতরেও বরফের মতো আচরণ। মিম চেয়ার ঘুরিয়ে বাইরে তাকিয়ে বলল, তুমি হয়তো এখনো ভাবো আমরা আগের মতো আছি। আমি তো কখনো ভাবিনি কিছু বদলাবে মিম। রাজের চোখ কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। তুমি জানো আমি একসময় তোমাকে খুব ভালো বন্ধু ভাবতাম, এমনকি তোমার জন্য। মিম এক মুহূর্ত চুপ করলো। রাজ চমকে বলল, কি বলো? আমার জন্য কি? এখন সেই কথা বলার সময় নয়, প্লিজ কাজে মন দাও। 1 সপ্তাহের মধ্যে তোমার প্রজেক্ট সাবমিট করতে হবে। আমি কোনো ছুতো শুনবো না। রাজ ধীরে ধীরে বেরিয়ে এলো, কিন্তু মাথার ভেতরে গুলিয়ে যাচ্ছে সবকিছু। সন্ধ্যা, রাজের বাসায় চুপচাপ বসে আছে রাজ। একটা পুরনো অ্যালবাম খুলে বসেছে। ছোটবেলার ছবি, রাজ আর মিম একসাথে হাসছে, স্কুল ড্রেসে সাইকেল চালাচ্ছে, ঈদের জামা পরে খুশিতে লাফাচ্ছে। মিম কেমন আছে রে? ভালো আছে, একদম অন্যরকম ভালো। ওর মা গতকাল ফোনে বলেছিল মিম নাকি এখন একদম বদলে গেছে, আগের মতো হাসি খুশি না, কিছু একটা হয়েছে ওর জীবনে। কি হয়েছে বলবেন কিছু? না, শুধু বললেন ওর মনটা এখন অনেক কঠিন হয়ে গেছে, হয়তো কাউকে বিশ্বাস করতে ভয় পায়। রাজের বুকের ভেতরে কেমন একটা ব্যথা শুরু হলো। পরদিন অফিস, রাজ কাজে মন দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে তানিয়া এসে বলল, আজ ম্যাম খুব গম্ভীর, একদম কারোর সাথে কথা বলছে না, কোনো ক্লায়েন্ট মিটিংও ক্যান্সেল করে দিয়েছে। তুমি জানো ওর এমন আচরণের কারণ? একসময় নাকি ম্যাম কাউকে খুব পছন্দ করতেন, কিন্তু সেই মানুষটা নাকি ওকে ছেড়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি। রাজ কেঁপে উঠল। তার মনের মধ্যে কেবল একটাই প্রশ্ন, সে কি আমি? বিকেল, অফিসের ব্যালকনিতে মিম। রাজ নিঃশব্দে গিয়ে পাশে দাঁড়ালো। ম্যাম, মিম চোখ সরিয়ে নিল, বলল, কোনো কাজ ছিল?
একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। বলো। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? মিম চুপ, তার চোখে জল জমে উঠেছে। মনে আছে আমি হঠাৎ করে ঢাকা চলে এসেছিলাম ভর্তি হতে, তোমাকে না জানিয়েই? রাজ বলল। মিম এবার মুখ ফিরিয়ে বলল, তুমি শুধু চলে যাওনি, আমার বিশ্বাসটাও নিয়ে গেছো রাজ। আমি ভেবেছিলাম হয়তো আমরা একে অপরকে বুঝি, কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমার অনুভবের কোনো মানে ছিল না। আমি এখনো সেই রাজ, যেই রাজ তোমার জন্য ঈদের শাড়ি কিনে রাখতো, রোজার সময় খেজুর লুকিয়ে রাখতো। আমি তখনও তোমায় অনেক কিছু বলিনি, কারণ ভয় পেতাম তুমি কি বুঝবে। মিম চোখে জল নিয়ে বলল, তুমি যদি একবার বলতে, আমি হয়তো এখন এভাবে ঠান্ডা হয়ে যেতাম না। তাহলে এখন বলি, আমি তোমায় তখনও ভালোবাসতাম, এখনো বাসি। মিমের চোখে নীরব জল। বাতাস কেমন যেন নরম হয়ে গেল। বিকেলের আলো ক্রমশই কমে আসছে। অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মিম, চোখের কোণে জমে থাকা জল নিজের অজান্তেই গড়িয়ে পড়ছে। তার পাশেই দাঁড়িয়ে রাজ যেন একটুখানি হাসির আশায় অপেক্ষা করছে। তুমি এত সহজভাবে বললে যেন কিছুই হয়নি মাঝখানে। কারণ আমার অনুভবগুলো আসলে কখনো বদলায়নি। আমি তখনও তোর চোখে খুঁজেছি আমার ঘর, আজও খুঁজছি। মিম চুপ করে দাঁড়িয়ে রইল। তার ভেতরে ঝড় উঠেছে, কিন্তু মুখে তা বোঝা যাচ্ছে না। সে নিজেকে গুছিয়ে নিয়ে বলল, এই অফিসে আবার কোনো ব্যক্তিগত সম্পর্ক টেনে এনো না প্লিজ রাজ। তুমি আমাকে দুর্বল করতে এসো না। তুমি যদি নিজেকে রোবট ভাবতে চাও করো, কিন্তু মনে রেখো আমি সেই রাজ যে প্রতিদিন তোমার জন্য ফ্ল্যাশব্যাক নিয়ে বাঁচে। আর রাত মিমের বাসা। একলা ফ্ল্যাটে বসে আছে মিম। তার সামনে একটা চায়ের কাপ, তাতে কোনো চুমুক নেই। হঠাৎ সে ড্রয়ার খুলে পুরনো ডায়েরি বের করে। সেই ডায়েরি যেখানে ছিল শুধু রাজের নাম আর মিমের কিশোর বয়সের অনুভব। রাজ আজ আবার আমার পাশে বসলো, বলল আমার চুলে নাকি খুব সুন্দর গন্ধ। আমি চুপ করে থাকলাম, কিন্তু মনে মনে বললাম তুমি থাকো পাশে, চুল তো দিন শেষে শুকিয়েই যাবে। মিমের চোখে জল চলে এলো। তুমি যদি একবারও বুঝতে রাজ, আমি তোমায় কতটা ভালোবাসতাম। আমার জন্য পুরো পৃথিবীটা তুমিই ছিলে। পরদিন অফিস। মিম আজ চুপচাপ। সকাল থেকে কারো সঙ্গে ঠিকঠাক কথা বলছে না। তানিয়া গিয়ে জিজ্ঞেস করলো, ম্যাম আপনি ঠিক আছেন? হ্যাঁ, আজ একটু মাথা ব্যথা করছে। রাজ দূর থেকে সব দেখছিল। তার মনে হচ্ছে মিম আসলে আজ ভেতরে ভেঙে পড়েছে। সেই খোলস ভাঙছে, কিন্তু মুখে বলছে না। দুপুরে তানিয়া এসে রাজকে বলল, তুমি ম্যামের খুব কাছের কেউ ছিলে তাই না? হ্যাঁ, মানে ছোটবেলার খুব খুব কাছের। আমরা ওনার সঙ্গে অনেক দিন কাজ করছি, কিন্তু আজ ওর চোখে এমন কষ্ট আগে দেখিনি। মনে হয় ও তোমার কথাই ভাবছে। রাজ চুপ। তার মনের মধ্যে ঘুরতে থাকলো মিমের সেই কথাগুলো। তুমি শুধু চলে যাওনি, আমার বিশ্বাসটাও নিয়ে গেছো। বিকেল, মিমের কেবিন। মিম জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রাজ দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ল। আসো। মিম বলল স্বাভাবিক গলায়। রাজ এসে ধীরে ধীরে বলল, আজ তোমার চোখ বলছে তুমি ঘুমাওনি সারা রাত। মিম হেসে ফেলল। প্রথমবার এতদিন পর রাজের সামনে একটা সত্যিকারের হাসি। তুমি এখনো সবকিছু দেখে ফেলো। তুমি এখনো সবকিছু লুকিয়ে রাখো। রাজ তুমি যদি জানতা আমি কতটা কষ্ট পেয়ে বড় হয়েছি। তুমি যদি বলো আমি শুনবো, আর কখনো তোমার পাশে দাঁড়িয়ে চুপ থাকবো না। তোমার চলে যাওয়ার 1 মাস পর খালামনের অ্যাক্সিডেন্ট হয়। আমি একা ছিলাম, কাউকে পাইনি, তুমিও না। এক সময় আমার একটা রিলেশন ছিল, সে আমাকে শুধু ব্যবহার করেছিল। তখনই বুঝলাম দুনিয়াতে কেউ কারণ নয়, নিজের ভালোবাসাকেও বিশ্বাস করা যায় না। আমি জানতাম না এসব কিছু মিম, আমি যদি জানতাম। মিম এবার চোখে চোখ রেখে বলল, তুমি যদি থাকতা হয়তো এইসব কিছু হতো না। এখন যা আমি রাগী, ঠান্ডা, খোলস ধরা, তা ওই কষ্ট থেকেই তৈরি। তুমি আবার আগের মতো হাসতে পারো যদি আমার পাশে দাঁড়াও। তুমি কি সত্যি এখনো আমাকে ভালোবাসো রাজ? ভালোবাসা কি সময় দিয়ে মাপা যায়? আমি একদিনও তোমাকে ছাড়তে পারিনি। একটা নীরবতা ছড়িয়ে পড়ে দুজনের মাঝে। রাজের বাসা। রাজ ডায়েরি খুলে লিখছে। আজ মিম চোখে চোখ রেখেছিল, কিন্তু তবুও বলল না কিছু। তবুও আমি বুঝি তার ভেতরে এখনো সেই আগের মিমটা বেঁচে আছে। আমি অপেক্ষা করব যত দিন লাগে। পরদিন অফিসে নতুন রোড। মিম আজ হালকা রঙের ড্রেস পরে এসেছে, ঠোঁটে হালকা লিপস্টিক। অনেকদিন পর চোখে কাজ করছে এক চিলতে প্রশান্তি।
তানিয়া চমকে বলল, ম্যাম, আপনি তো আজ একদম ফ্রেশ লাগছেন। হয়তো মন একটু হালকা হয়েছে। তুমি হাসলে অফিসে আলো আসে। তুমি হয়তো এখনো পাগলই আছো। রাজ মুচকি হাসল। মনের মধ্যে একটাই ভাবনা হয়তো বড় বলতে শুরু করেছে। সকাল, অফিসের ক্যান্টিন। তানিয়া আজ কিছুটা হাস্যরস করে বলছিল, রাজ ভাই, আপনার আর ম্যামের মধ্যে কেমন একটা পুরনো বন্ধুত্ব বা কিছু একটা আছে মনে হয়। আমি তো ভাবছি একটা সিরিয়াল বানিয়ে ফেলি, বসের খালাতো ভাই অফিসের হিরো। সিরিয়ালের চেয়ে বাস্তব অনেক বেশি নাটকীয় তানিয়া। ওদের কথোপকথনটা হঠাৎই থেমে গেল, কারণ মিম ঢুকলো ক্যান্টিনে। হালকা মেকআপ, চোখে সানগ্লাস, হাতে এক কাপ কফি। তানিয়া কানে কানে রাজকে বলল, রাজ ভাই, ম্যামকে আজ একটু বেশি সুন্দর লাগছে। কি কথা হচ্ছে এখানে? আমাকে না বলেই এত মজা? রাজ একটু চোখ চেয়ে বলল। কথা শুধু শুরু হয়েছে, তুমি না থাকলে শেষ হতো না। মিম চোখ সরিয়ে চেয়ারে বসে বলল, তুমি এখনো কথা দিয়ে হিপনোটাইজ করো? শুধু তোমার জন্যই শিখেছিলাম, এখনো মাঝে মাঝে কাজে দেয়। রাজ মুচকি হেসে মাথা নাড়ল। দুপুর, অফিসের করিডোর। মিম আর রাজ একসঙ্গে পাশ দিয়ে হাঁটছিল। আচমকাই পেছন থেকে কেউ ডাকলো। এই যে রাজ। রাজ ঘুরে দেখলো পরিচিত এক মুখ, সঞ্জিতা। এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু, যাকে রাজ কখনোই ভাবেনি আবার সামনে আসবে। মিম থমকে গেল। সঞ্জিতা এসে খুব আপন ভঙ্গিতে রাজের গলা ধরলো। রাজ, তুই এখানে? হায় রে, আমি তো জানতেই পারিনি তুই এই অফিসে। মিম দূর থেকে দেখছিল, ভেতরে যেন হঠাৎ করেই একটা কাটার মতো কিছু বিঁধে গেল। সঞ্জিতা হেসে বলল, এই মেয়েকে নতুন গার্লফ্রেন্ড? না, ও আমার সিনিয়র আর ছোটবেলার খালাতো বোন মিম। মিম ঠান্ডা গলায় বলল, আপনিও রাজের পুরনো বন্ধু? ও হ্যাঁ, আমরা ভার্সিটিতে একসঙ্গে পড়তাম। রাজ তো তখন সুপার ক্রাশ ছিল আমার, সবাই ওকে নিয়ে পাগল ছিল। চলো বিম, আমাদের মিটিং আছে। বলেই রাজ হঠাৎ করে মিমের হাত ধরে টান দিল। মিম কিছুটা চমকে গেল। অনেকদিন পর সেই স্পর্শ, সেই টান। কনফারেন্স রুমে রাজ ধীরে ধীরে বলল, তুমি এখনো তেমনই, একটা চোখের ইশারায় সব বলে দাও। তুমি এখনো আগের মতো সব সহজ করে ভাবো? তোমার চোখে যা দেখলাম তা কি ঈর্ষা? রাজ হঠাৎ প্রশ্ন করল। মিম চুপ করে গেল, তারপর বলল, তোমার জীবনে কতজন এসেছে গিয়েছে হিসেব করে রাখিনি। আমি আমার জায়গায় স্থির ছিলাম। আর যদি তুমি ভাবো আমি ঈর্ষা করছি, তাহলে বলবো না, আমি এখন শুধুই একজন বস। তাহলে বউ হয়ে গেলে কেমন হবে সেটা ভেবেছো? খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে, সমাজ কি বলবে? সমাজ কি জানে রাতভর তুমি আমার ডায়েরির পাতায় ছিলে? রাজের গলা গম্ভীর হয়ে উঠল। মিম চুপচাপ বাইরে তাকিয়ে থাকলো। হয়তো চোখে জল এসেছিল, সে গোপন রাখলো। সন্ধ্যা, মিমের বাসা। মিম আজ নিজের পুরনো অ্যালবাম খুলে বসে। রাজের সঙ্গে তোলা ছবি, পিকনিকের সময় স্কুল ড্রেসে একসঙ্গে দাঁড়িয়ে থাকার স্মৃতি। একটা ছবি ছিল যেখানে রাজের হাত মিমের মাথায়, ভালোবাসার ভঙ্গিতে। মিম সেই ছবিটা হাতে নিয়ে বলল, তুমি কি আসলেই বুঝেছিলে রাজ, আমি তোমার জন্য কতটা ছিলাম? তার ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন এলো, রাজের মেসেজ। আজকের চোখের কথা বুঝেছি, চাইলে আর লুকিও না, আমি আছি এইবার সারা জীবন পাশে থাকতে। তুমি কি পারবে আবার ভালোবাসতে ঠিক আগের মতো? আমি থেমেছিলাম মিম, শুধু তুমি ফিরে আসবে বলেই। পরদিন অফিসে উত্তেজনা। একটা নতুন প্রজেক্টে কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে। মিম এবং রাজকে জুটি করে দায়িত্ব দেওয়া হয়েছে। তানিয়া হেসে বলল, একদম ড্রিম টিম। রাজ ভাই আর ম্যাম একসঙ্গে মানেই বাজিমাত। প্রজেক্ট মিটিং এর মাঝে হঠাৎ সঞ্জিতা আবার এলো। এবার আরো ব্যক্তিগত ভঙ্গিতে রাজের পাশে দাঁড়ালো। সে বলল, রাজ, রাতে একটা ডিনারে যাচ্ছি, তুই আসবি? পুরো দিনে মনে করবি। মিম এবার আর কিছু বলল না, শুধু রাজের প্রতিক্রিয়া দেখছিল। রাজ বলল, আজ পারবো না, মিমের সঙ্গে প্রজেক্ট নিয়ে বসতে হবে। আচ্ছা, বুড়ো হয়ে গেছিস মনে হচ্ছে। না, আসলে আমি এখন সত্যিকারের কিছু বানাতে চাই, পুরনো খেলা খেলতে আর ইচ্ছে করে না। অফিস শেষে লিফটে রাজ ও মিম। লিফট বন্ধ, কাচের দেয়ালে রাজের মুখের প্রতিবিম্ব। রাজ হঠাৎ বলল, তুমি কি জানো এই লিফটে একবার আমি স্বপ্ন দেখেছিলাম, তুমি আর আমি একসঙ্গে নামছি, আমাদের গাড়ি একটাই, গন্তব্য একটাই, ঘর। সত্যি বলছো? হ্যাঁ, এমনকি
স্বপ্নে তুমি আমার হাতও ধরেছিলে। তাহলে আজ চেষ্টা করো, স্বপ্নটা বাস্তব করো। রাজ ধীরে ধীরে মিমের হাত ধরল। মিম কিছু বলল না, চোখের কোণে একটা চুপচাপ হাসি। মনে মনে বলল, হয়তো আমি আবার বিশ্বাস করতে পারি। সকাল মিমের বাসা। মিম আয়নার সামনে দাঁড়িয়ে আছে, হাতে সেই চুড়িগুলো যেগুলো রাজা একসময় মেলায় কিনে দিয়েছিল। আজকের সকালটা অন্যরকম, যেন কিছু একটা হতে যাচ্ছে। নিজের চোখে আজ একটু বেশি করে কাজল দিয়েছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে বলল, তুমি আজ বলবে মিম, আর লুকিয়ে লাভ নেই। অফিসে রাজের ডেস্ক। রাজ বসে মিমের ছবি আঁকছিল। হ্যাঁ, এক ধরনের স্কেচ। অফিসের কাজের ফাঁকে যে এমন ভালোবাসা লুকিয়ে থাকে তা কজন জানে। তানিয়া এসে ফিসফিস করে বলল, রাজ ভাই, ম্যাডাম আজ একটু বেশি ফ্রেশ লাগছে, কিছু বুঝতে পারছেন? সবচেয়ে সুন্দর মেয়েটা যখন ভালো থাকে পৃথিবীও একটু সুন্দর দেখায়। দুপুর। মিমের কেবিন। মিম ফাইল দেখতে ব্যস্ত ছিল, ঠিক তখনই রুমে প্রবেশ করলো এক চমকপ্রদ অতিথি, রিজভি ভাইয়া। মিম চমকে উঠল। আপনি এই অফিসে? হ্যাঁ, একটাই কারণ, তুমি। তোমার বাবা মা চাচ্ছেন আমাদের সম্পর্কটা আবার একটু সিরিয়াস ভাবে দেখা হোক। রাজ বাইরে দাঁড়িয়ে শুনছিল কথাগুলো। বুকের ভেতরটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মিম বিস্ময়ে বলল, মানে আবার বিয়ে? তোমার বাবা চাচার ইচ্ছা, বাট তুমি রাজনীতিতে না গিয়ে একটা স্থির সংসার করো, আর সেই সংসারে আমি হই উপযুক্ত। মিম কিছু বলল না, শুধু চোখের কোণে এক অস্থিরতা জমা হতে লাগলো। সন্ধ্যা। অফিস ছুটির পর রাজ করিডোরে দাঁড়িয়েছিল। মিম পাশে এসে দাঁড়ালো। দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা। রাজ বলল, রিজভি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তাই না? তুমি জানলে কিভাবে? তোমার চোখ সব বলে দেয়। তুমি কিছু বলবে না? রাজ চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো খালাতো ভাই, সমাজ আমার পাশে দাঁড়াবে না মিম, কিন্তু আমার বুক সে চিৎকার করে বলছে আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক দিন ধরে। মিম স্তব্ধ হয়ে গেল। এত সহজে এত আবেগে কেউ বলবে ভাবেনি। সে ধীরে বলল, তাহলে বলো না রাজ, আমার বাবা মায়ের সামনে গিয়ে বলো, বলো তুমি আমাকে স্ত্রী হিসেবে চাও। আমি ভয় পাইনি ভালোবাসতে, ভয় পাইনি সমাজকে, কিন্তু তোমার বাবা মাকে ভয় পাই, কারণ আমি জানি তারা আমাকে বর হিসেবে মেনে নেবে না। রাতে রাজের রুমে। রাজ পেন হাতে লিখছে। প্রিয় মিম, জানো ছোটবেলায় যখন তুমি আমায় রাজু ভাই বলতে, তখন আমার মন খারাপ হয়ে যেত। আমি চেয়েছিলাম তুমি বলো রাজ আমার। আমি অপেক্ষা করেছিলাম তুমি একদিন বলবে এই হাতটা সারা জীবনের জন্য চাই। এখন যখন সামনে এসে দাঁড়ালে বললে বলো, আমার কণ্ঠ আটকে গেল। হয়তো আমি সাহসী প্রেমিক নই, কিন্তু আমার ভালোবাসা তার নিঃশব্দ কিন্তু অমোচনীয়। রাজ চিঠিটা ড্রয়ারে রাখলো। ঠিক তখন ফোন এলো মিম। রাজ, কাল সন্ধ্যায় আমার বাবা মা আসছেন, তুমি আসবে? কি জন্য? তাদের সামনে গিয়ে বলবে তুমি আমার পাশে থাকতে চাও সারা জীবন। আমি জানি তুমি পারবে। পরদিন মিমের বাসা। সন্ধ্যা। মিম সাজতে বসেছে, শাড়ি পরে, কানের দুল পরে আয়নায় নিজেকে দেখে। তার মা এসে বললেন, তুমি কি রাজকে নিয়ে সিরিয়াস? ও তো তোমার খালাতো ভাই। ও আমার শুধু ভাই না মা, ও আমার জীবনের মানুষ। রাজ তখন দরজায় দাঁড়িয়ে, শার্ট প্যান্ট পরে, চুল আঁচড়ে রেখেছে, হাতে একটা ছোট্ট বক্স। মিমের বাবা তাকালেন কড়া চোখে। তুমি কি জানো আমরা রাজবীর সঙ্গে কথা বলছি? ও প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কিন্তু আপনার মেয়ের চোখে আমি যেটা দেখেছি তা কোনো প্রতিষ্ঠা বা পয়সা দিতে পারবে না। আমি তাকে ভালোবাসি ছোটবেলা থেকে আজ পর্যন্ত। আমি চাই আপনি আমার থেকে মেয়েকে না কাড়েন। মিমের বাবা চুপ করে গেলেন। তখন মিম উঠে বলল, বাবা, তুমি সব সময় বলেছ সুখ যেখানে মেয়ে সেখানে। আমি সুখ খুঁজে পেয়েছি রাজের হাতে। এখন তুমি কি বলো? এক মুহূর্তের নীরবতা, তারপর বাবার চোখে জল। তিনি বললেন, তোমরা যদি সত্যি একে অপরকে চাও তাহলে সমাজের কথা নয়, আমি তোমাদের পাশে থাকবো। সবাই চমকে গেল। রাজ মিমের দিকে তাকালো। এতটা ভালোবাসা, এতটা সাহস। শেষ দৃশ্য। রাজ মিম হাতে হাত ধরে বারান্দায়। আকাশের চাঁদ উঠেছে, হালকা বাতাস বইছে। রাজ বলল, তুমি জানো আজকের দিনটা
আমি ডায়েরিতে লিখব আমার জীবনের নতুন সূর্যোদয়। আর আমি লিখবো আমার খালাতো ভাই আজ আমার স্বপ্নের বর হয়ে উঠেছে। দূর থেকে তানিয়া ফোনে বলছে। আরে জানো, অফিসের ম্যাম আর রাজ ভাই ওদের সত্যিকারের লাভ স্টোরি সিনেমাকেও হার মানাবে। সকাল, এনগেজমেন্টের পরদিন। মিমের বাসা। মিম আয়নার সামনে দাঁড়িয়ে আছে, হাতের আঙুলে রাজের পরানো আংটি চকচক করছে, চোখে মুখে এক অন্যরকম আলোর ছাপ। অফিসে রাজের ডেস্ক। রাজ ডেস্কে বসে কাজ করছে, কিন্তু চোখ বারবার মিমের কেবিনের দিকে চলে যাচ্ছে। আজ মিমও আলাদা করে সাজেনি, শুধু একটু লাজুক হাসি চোখে মুখে লেগে আছে। তানিয়া পাশ থেকে বলল, রাজ ভাই, আপনি কি এখনো মিম ম্যামের প্রেমে আছেন? এঙ্গেজমেন্ট তো হয়ে গেল, এখন তো একটু রিল্যাক্স করা উচিত। ভালোবাসা বাড়ে সময়ের সঙ্গে, কমে না, বরং এখন ওর সামনে গেলে মন আরো কাঁপে। ঠিক তখনই ম্যানেজমেন্ট রুমে ঘোষণা, একজন নতুন প্রজেক্ট ম্যানেজার জয়েন করছেন, নাম আদিল রহমান। কনফারেন্স রুমে নতুন চরিত্রের প্রবেশ। মিটিং রুমে সবাই বসে আছে। দরজা খুলে প্রবেশ করলেন আদি। স্মার্ট, স্মুথ আর কথায় বেশ ক্যারিজম্যাটিক। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এইচআর হেড। এটা আদিব রহমান, সিঙ্গাপুর থেকে এমএ করে এসেছে। আজ থেকে আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং টিমের হেড হিসেবে কাজ করবে। মিম একটু অবাক হলো। রাজ লক্ষ্য করলো আদিবের চোখ বারবার মিমের দিকে যাচ্ছে। মিটিং শেষে আদিব এগিয়ে এলো। এক্সকিউজ মি, আপনি মিম রহমান? আমাদের ইউনিভার্সিটিতে আপনার নাম শুনেছি, আপনি এক্সট্রাঅর্ডিনারি। থ্যাংক ইউ। আমি এই অফিসে সিনিয়র ম্যানেজার আর আপনার সহকর্মী। আশা করি আমরা ভালোভাবে কাজ করতে পারবো। রাজ পাশ থেকে চোখ সরায় না। এই লোকটার দৃষ্টি এতটা স্পষ্ট কেন? দুপুর, ক্যান্টিনে। তানিয়া, রাজ, মিম আর আদিব একসাথে লাঞ্চে বসেছে। আদিব হালকা মজা করে বলল, রাজ ভাই, শুনলাম আপনি আর মিম এঙ্গেজ। বাহ, লাভ স্টোরি তো গরম গরম। হ্যাঁ, ছোটবেলার প্রেম। বিশ্বাস করি ভালোবাসার সময়ের সঙ্গে পোক্ত হয়। পোক্ত হতে হলেও তো বাইরে থেকে প্রেশার আসা দরকার, তাই না? সবার হাসির মধ্যে একটা টানটান ভাব। মিমের মুখেও চাপা অস্বস্তি। সন্ধ্যা, মিমের কেবিনে। রাজ দরজায় দাঁড়িয়ে বলল, আজ অনেক চুপচাপ লাগছে তোমায়, ঠিক আছো? আদিবকে তুমি চেনো না রাজ? ইউনিভার্সিটিতে ওর সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছিল। ও খুব কনফিডেন্ট, কিন্তু একটু স্লিপারি টাইপ। সে কি তোমার জন্য ঝামেলা করতে পারে? আমার জন্য না, কিন্তু তোমার জন্য হয়তো। ওকে আমার কাছাকাছি আসতে দেখলে তুমি যেমন বিরক্ত হবে, ঠিক তেমন ও সেটাকে নিজের খেলায় ব্যবহার করবে। তোমার পাশে আমি থাকবো মিম। কোনো আদিব, কোনো সমাজ তোমাকে আমার থেকে সরাতে পারবে না। রাত, আদিবের ফোন কল। আদিব ফোনে কথা বলছে। হ্যাঁ ভাই, আমি সব বুঝে ফেলেছি। মিম আর রাজের সম্পর্ক শুধু অফিস না, পার্সোনালও। আমি মিমকে চ্যালেঞ্জে আনবো, ওর ভালোবাসা আর ক্যারিয়ার মাঝখানে একটা খেলা তৈরি করবো। অফিসে যেন ঝড়ের ইঙ্গিত। পরদিন অফিসে আদিবের চাল। পরদিন মিমকে রেখে বলল, তুমি আমাদের নতুন ইন্টারন্যাশনাল প্রজেক্ট লিড করো। সেটা নিয়ে তোমাকে সিঙ্গাপুর যেতে হবে 2 মাসের জন্য। কিন্তু এই প্রজেক্টটা তো রাজ হ্যান্ডেল করছিল। তোমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় সুযোগ। আমি চাই তুমি চ্যালেঞ্জ নাও, এবং তোমার এঙ্গেজমেন্ট লাইফ কিছু সময় দূরে থাকাটা হয়তো ভালোই হবে। রাজ মিম বারান্দায়। মিম রাজকে সব বলল। রাজ শান্তভাবে বলল, তুমি যাবে? তুমি চাইলে যাব না, কিন্তু তুমি যদি চাও আমি নিজের জায়গায় দাঁড়াই, তবে আমাকে যেতে দাও। রাজ একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি যাও মিম, আমি তোমার হাত ছেড়ে দিতে পারি, কিন্তু তোমার স্বপ্ন ছেড়ে দিতে বলবো না। ভালোবাসা মানে শুধু কাছে রাখা নয়, পাশে থাকা, দূর থেকেও। মিম রাজকে জড়িয়ে ধরলো। চোখে জল, কিন্তু ঠোঁটে সাহস। তানিয়া বাইরে দাঁড়িয়ে বলছে, এই প্রেম সত্যি হলে দূরত্ব তাকে ছিন্ন করতে পারে না। সিঙ্গাপুর এয়ারপোর্ট। মিম শেষবারের মতো পেছনে তাকালো। রাজ তাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে ফিরে গেছে, কিন্তু মিমের মনে হচ্ছে কিছু একটা যেন ফাঁকা। প্লেনের জানলায় বসে বাইরে তাকিয়ে রাজের সেই শেষ চাহনিটাই চোখে ভাসছে। মিম মনে মনে বলছে, রাজ, তুমি বলেছিলে ভালোবাসা মানেই পাশে থাকা, কিন্তু তুমি জানো না আমি ঠিক কতটা তোমার পাশে থাকতে চাইছি এখন। ঢাকা অফিসে নতুন খেলা শুরু। মিম চলে যাওয়ার পর অফিসে রাজ যেন একটু বেশি চুপচাপ। তানিয়া টের পায় তার পরিবর্তন। একদিন ক্যান্টিনে বসে তানিয়া বলল, রাজ ভাই, মিম আপু দূরে চলে যাওয়ায় আপনি যেন হারিয়েই গেছেন। ওই হাসিটা যে আমার সব শক্তি ছিল তানিয়া,
ওর অভাব খুব টের পাচ্ছি। ঠিক তখনই আসে আদিব। সে কাগজের ফাইল হাতে দিয়ে বলল, রাজ ভাই, এটা আপনার আজকের ক্লায়েন্ট মিটিং এর সারাংশ। আপনার ইমেলেও পাঠিয়ে দিয়েছি, শুধু একটু ভালো করে দেখে নেবেন যেন ভুল না থাকে। রাজ ফাইল নিয়ে দেখে রিপোর্ট পুরোপুরি ঠিকঠাক। সে জানে না ফাইলে এক জায়গায় ইচ্ছে করে একটা বাজে ভুল ঢুকিয়ে দিয়েছে আদিব। উদ্দেশ্য রাজকে ফাঁসানো। অফিস কনফারেন্স রুম, ক্লায়েন্ট মিটিং। রাজ তার প্রেজেন্টেশন দিচ্ছে, সবাই মন দিয়ে শুনছে। ক্লায়েন্টে মাথা ঝাঁকিয়ে বলল, ভেরি ইমপ্রেসিভ। তবে এই প্রজেকশনে যে ইনভিকটিশন ফিগার দেখানো হয়েছে সেগুলো একদম ভুল। আপনারা কি আমাদের সঙ্গে খেলছেন? স্যার, আমি যতদূর জানি সব ফিগারস ঠিক। আমি আবার চেক করে জানাচ্ছি। কিন্তু মিটিং রুমের বাতাস ভারী হয়ে উঠল। ম্যানেজমেন্টের চোখে সন্দেহের ছায়া। মিম সিঙ্গাপুর অফিসে। সিঙ্গাপুরে মিম নতুন টিম নিয়ে কাজ শুরু করেছে, কিন্তু বারবার ফোনে রাজের মুড বুঝতে পারছে। একদিন সে ফোনে রাজকে বলল, তুমি কেমন আছো? কথা বলছো না তেমন। ভালো আছি। অফিসে একটু চাপ যাচ্ছে, তবে তুমি টেনশন নিও না। তুমি চাপ গিলে নেবে, কিন্তু আমায় জানাবে না। এই দূরত্বটা যদি আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। রাজ চুপ। মিমের গলায় কষ্ট স্পষ্ট। সে বলল, আমি ফিরে আসবো রাজ। আর সহ্য হচ্ছে না তোমায় ছাড়া। আমি কাউকে প্রমাণ করতে চাই না যে আমি তোমার চেয়ে বেশি কিছু। আমি শুধু তোমার হতে চাই রাজু। রাজু ভাই। অফিসে ষড়যন্ত্র ঘনীভূত। পরের দিন অফিসে ম্যানেজমেন্ট রাজকে ডেকে বলল, রাজ গত প্রেজেন্টেশনে বলছিল ক্লায়েন্ট কমপ্লেন দিয়েছে। আমরা চাই তুমি সাময়িকভাবে সাসপেনশন নিয়ে বসে থাকো যতক্ষণ তদন্ত শেষ না হয়। রাজ স্তব্ধ। সে কাগজে সই করতে করতে বলল, আমার 6 বছরের কাজ এক ভুলে মুছে যাবে? তানিয়া সব শুনে চোখে জল এনে বলল, রাজ ভাই, এটা স্পষ্ট কারো ষড়যন্ত্র, কিন্তু আপনি হাল ছেড়েন না। মিম আপুকে জানাবেন। ওকে, এখন বললে ও ফিরে আসবে, ওর ক্যারিয়ার ক্ষতি হবে। আমি অপেক্ষা করব যতক্ষণ না প্রমাণ করি আমি নির্দোষ। সিঙ্গাপুরে মিমের ভয়। রাজের ফোন বন্ধ পাচ্ছে মিম। সে তানিয়াকে ফোন দিল। রাজ ঠিক আছে তো? তানিয়া একটু চুপ করে বলল, আপু, রাজ ভাই আজ অফিসে আসেনি। আপনার সঙ্গে কথা হয়নি? মিম এবার কিছু আজ করতে পারল। সে টিকিট কাটার সিদ্ধান্ত নিল। পরদিন সে ফিরছে ঢাকায়। রাজ সাদের কোলে বসে। রাজ সাদে বসে একা নিজের মোবাইলে মিমের ছবি দেখছে। গলা ব্যথা, মন যেন হেরে গেছে। তুমি থাকলে আজ হয়তো এতটা ভেঙে পড়তাম না মিম। রাজ ফিস ফিস করে বলছে। পেছনে পা পড়ে মিম। রাজের সামনে মিম। রাজ মাথা তুলে দেখলো মিম সামনে দাঁড়িয়ে, চোখে জল, মুখে ধোয়াটে অভিমান। মিম চিৎকার করে বলল, তুমি আমার থেকে এমন কি লুকিয়ে রাখছো রাজ? আমি ফিরে না আসলে তুমি একাই সবকিছু মুছে ফেলতে। রাজ চুপচাপ। মিম এগিয়ে এসে জড়িয়ে ধরলো রাজকে। আমি তোমার ক্যারিয়ার চাই না, তোমার স্ট্যাটাস চাই না। আমি তোমার কাঁধ চাই, যেখানে আমি মাথা রাখতে পারি। তুমি ফিরে এসেছো, আমি বেঁচে গেলাম। পেছনে তানিয়া দাঁড়িয়ে, চোখে হাসি। আর এক পাশে দাঁড়িয়ে আদিব, যার মুখে এবার অদ্ভুত এক দম্ভ। গেম তো এখনো শেষ হয়নি। সন্ধ্যা। রাজের বাসার ছাদে মিম রাজকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। শুধু চোখের ভাষা কথা বলছে। সেখানেই আছে সব প্রশ্ন, সব উত্তর। হঠাৎ রাজ পিছিয়ে এসে বলল, তুমি ফিরে এসেছো, কিন্তু এখানে কোনো শান্তি নেই মিম। সব যেন দুঃস্বপ্ন হয়ে গেছে। স্বপ্নকে সত্যি করার দায়িত্ব মানুষের। আমি আছি রাজ, আমরা একসাথে লড়বো। পরদিন অফিসে অদ্ভুত পরিস্থিতি। রাজ অফিসে আসে না, কিন্তু মিম তার চেয়ারে বসে কাজ শুরু করে দেয়। তানিয়া এসে বলল, আপু, ভালো করছেন। অফিস আপনাকে মিস করছিল। আর রাজ ভাই? রাজ আবার ফিরে আসবে নিজের জায়গায়। আমি ফিরিয়ে আনবো ওকে। ঠিক তখনই মিমের টেবিলে একটা অজানা চিঠি রাখা পান। খাম খুলতেই চিঠির মধ্যে লেখা, তোমার খুব আপন মানুষই তোমার পেছনে ছুরি চালাতে চলেছে, সাবধান। মিম ভুরু কুচকে ভাবতে লাগলো, এই সাবধান বার্তা কে দিল? আদিবের নতুন ফাঁদ, অফিস পলিসি ব্রেক। আদিব আবার নীরবে তার চাল দেয়। সে অফিসের একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ডেটাবেস থেকে কিছু কনফিডেন্সিয়াল ফাইল মিমের নাম ব্যবহার করে নিজের ইমেলে পাঠিয়ে দেয়। তারপর সেই ফাইল গোপনে সাংবাদিকদের কাছে পাঠায়, যেন মিম অফিসের তথ্য পাচার করেছে এই অভিযোগ তোলে।
তানিয়া একদিন হঠাৎ দেখে মিমের ডেস্কে বসে থাকা অবস্থায় কম্পিউটারে অদ্ভুত কিছু ইমেলের ট্রেস। তানিয়া ফিস করে বলল, আপু, আপনি কি কোনো কনফিডেন্সিয়াল ফাইল শেয়ার করেছেন বাইরে? না, একদমই না। তাহলে সিকিউরিটি রিপোর্টে আপনার আইডি থেকে একটা বিশাল ফাইল পাঠানো হয়েছে বাইরে। আমাকে সিকিউরিটি হেড বলেছে। রাজ একা ছায়ার মতো হাঁটে। রাজ তার বন্ধুর আইটি কোম্পানিতে বসে। তানিয়া ফোনে সব বলার পর সে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত বড় ফাঁদ, এবার মিমও ঝুঁকিতে। তার মাথায় একটাই চিন্তা, কারা এটা করলো, কিভাবে? অফিসে তদন্ত শুরু। পরদিন অফিসে ম্যানেজমেন্ট বসায় এক্সটার্নাল ইনভেস্টিগেশন কমিটি। মিমকে ডেকে বলে, আপনার আইডি থেকে কনফিডেন্সিয়াল ফাইল বেরিয়েছে, আপনি কি স্বীকার করছেন? আমি কিছু জানি না, আমার ল্যাপটপে কেউ অ্যাক্সেস করেছিল। আমি ইনোসেন্ট। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত আপনি অফিসে ঢুকতে পারবেন না। আমরা আপনার অ্যাক্সেস ব্লক করে দিচ্ছি। মিম এবার বোঝে যুদ্ধটা ব্যক্তিগত হয়ে গেছে। রাজ সিকিউরিটি ভিডিও অ্যানালাইসিস শুরু করে। রাজ তার বন্ধু ইমরানের হেল্প নিয়ে অফিস বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ বের করে। সেখানেই ধরা পড়ে মিমের ডেস্কে এক রাতে কেউ এসেছে। ভিডিও স্লো করে দেখলে দেখা যায় আদিব মুখে মাস্ক পরে ল্যাপটপে কাজ করছে। ক্যামেরার আলো কম, কিন্তু রাজ চোখে মুখে চিনে নেয় তাকে। রাজ কাপা কণ্ঠে বলে, এই ভিডিওই ওর শেষ হবে। মিমকে আমি প্রমাণ করব ও আমার সবচেয়ে বড় শক্তি। তানিয়া সাইলেন্ট হিরো। তানিয়া এতদিন যে ফোল্ডার ফলো করছিল সেখান থেকেও কিছু লগ ডেটা নিয়ে আসে। রাজের ভিডিও মিলিয়ে রাজ আর তানিয়া তৈরি করে পুরো প্রেজেন্টেশন। অফিস চূড়ান্ত মত। একটি বিশেষ বোর্ড মিটিং ডাকা হয়। সবার সামনে রাজ সেই সিসিটিভি ভিডিও প্লে করে। তানিয়া বলে, এই আইপি ট্রেস ভিডিও ফ্রেম ও লগ ফাইল প্রমাণ করে আসামি আদিপ। মিমাপু সম্পূর্ণ নির্দোষ। সবার মুখে বিস্ময়। মিম কাঁদতে কাঁদতে বলে, আমার এত আপন কেউ এইভাবে বিশ্বাস ভাঙবে ভাবিনি। রাজ এগিয়ে এসে বলল, তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার সাহস। আদিব ফেসে যায়। ম্যানেজমেন্ট আদিবকে সাময়িক বরখাস্ত করে। অফিসে তার মুখ দেখে সবাই ঘৃণায় তাকায়। আদিব ফিস করে বলে, খেলাটা তো এবারও হেরে গেলাম, কিন্তু ওদের ভাঙতে না পারলে নাম আমার আদিব না। রাজ আর মিম ছাদের নিচে দাঁড়িয়ে। মিম হালকা হেসে বলল, তুমি এবার আমার সঙ্গে পুরোপুরি অফিসে ফিরবে রাজ। আমি শুধু তোমার খালাতো বোন না, এখন আমি তোমার বস, তোমার সাথী, সবকিছু। তুমি আমার সবই ছিলে। এখন শুধু একটাই দাবি, তুমি আমায় ভালোবাসো। যেদিন তুমি আমার পাসওয়ার্ড থেকে বিশ্বাস ফিরিয়ে এনেছিলে, সেদিনই আমি আবার তোমার প্রেমে পড়েছিলাম। মিম অফিসে নতুন সিদ্ধান্ত। রাজ আর মিম মিলে অফিসের পরিস্থিতি সামলে নিয়েছে, কিন্তু নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আদিবের প্রভাব এখনো পুরোপুরি সরানো সম্ভব হয়নি। মিম জানে এর পরিণতি ভয়াবহ হতে পারে, কিন্তু সে পিছপা হবে না। এই অফিসে তার দায়িত্ব এবং তার ভালোবাসা দুইটাই সুরক্ষিত রাখতে হবে। এদিন অফিসে মিম এসে বসে কাজে মনোযোগ দেয়। একদিকে রাজের পাশে বসে সে নীরবে বলল, রাজ, সবকিছু শান্ত হয়ে গেলেও আমি জানি আদিব ফিরে আসবে। আমি প্রস্তুত থাকতে চাই। রাজ পেছন থেকে মিমের কাঁধে হাত রেখে বলল, তুমি কোনোদিনও হারো না মিম, তোমার শক্তি আমার শক্তি। আমাদের এখন একমাত্র লক্ষ্য এই অফিসের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। মিম হালকা হাসি দিয়ে বলল, তুমি বললেই হতো আমার পাশে থেকো, কিন্তু সত্যি বলতে আমার সাথেই তোমার সব ভালোবাসা রাজ। আদিব ফাঁদে পড়েছে আবার। আদিব জেল থেকে জামিনে বেরিয়ে এসে শ্বাস প্রশ্বাস নিতে নিতে বলল, আমি যদি ফিরে আসি তবে ওদের একটু ছাড় দেব না। মিমকে আমি বুঝিয়ে ছাড়বো যে অফিস শুধু মিমের নয়, এটা আমারও। আদিবের মনোবল এতই শক্ত ছিল যে সে তেমন কিছু একটা করতে পারে, কিন্তু মিম আর রাজ চুপচাপ ঘর তৈরি করতে বসে তাদের নিজেদের সমীকরণের। এইদিকে আদিব তার প্ল্যান চালু করে মিমের সামনের কিছু ক্লায়েন্টের সঙ্গে মিটিং সাজিয়ে ফেলে। সে একে একে মিমের সামনে পুরনো কেস ফিরিয়ে আনতে থাকে, যার মধ্যে অফিসের সিকিউরিটি লিক এবং ফাইল চুরির অভিযোগ ছিল। তুমি কি জানো আদিব ক্লায়েন্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে? সে চেষ্টা করছে মিমের বিরুদ্ধে কিছু শানাতে। তা নিয়ে চিন্তা করতে লাগলো। তাহলে আমাদের কি কিছু করার আছে? এবার মিমের হয়ে দাঁড়াতে হবে, তাকে শিখিয়ে দিতে হবে সবাই শুধু তাকে না দেখে
একসাথে তাদের ভালোবাসা কি করে জয়ী হতে পারে? তাছাড়া আমরা এখন একই শত্রুদের বিরুদ্ধে লড়াই করব। মিম আদিবের ঘরে ফাঁসানোর প্রমাণ। মিম জানতো আদিব কখনোই নির্দোষ নয়। সে বুঝতে পারছিল না আদিব কি মিথ্যা প্রমাণ দিয়ে মিমের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছে। তানিয়া একদিন তার কাছে আসে। আপু, আমি আদিবের কাছ থেকে কিছু সন্দেহজনক ডকুমেন্ট পেয়েছি। আমি নিশ্চিত সে আমাদের বিপদে ফেলছে। তবে এবার আমি তাকে সামলাবো। আমাকে তার কোনো পালাবার পথ দিতে হবে না। আমি জানি সে কোথায় কাজ করছে। অফিসের বাইরে কি যেতে পারবে? আদিব কোথাও গোপনে মিটিং করতে পারে। মিম নিজের মনে ভাবল, অফিসের বাইরে যেতে হবে অবশ্যই, তবে আমি কোনোভাবেই তাকে ছাড়তে পারি না। রাজ মিমের জন্য পরিকল্পনা। রাজ জানতো মিমকে ঠকানো ও তাকে অসহায় দেখানো কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয়। একদিন সে মিমকে এক পাশে ডেকে বলল, আমাদের এখন একটাই পথ, আদিবকে চিহ্নিত করতে হবে এবং তার সকল ষড়যন্ত্রের প্রতিবাদ করতে হবে। রাজ তার পকেট থেকে একটি এনক্রিপ্টেড ড্রাইভ বের করে বলল, এটি তানিয়া আমাদের জন্য এক নতুন পরিকল্পনার সূচনা করবে। তুমি যদি আদিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করো, তুমি তার ফাঁদে পড়তে পারবে না। তোমার সাথে সব কিছু পারবো রাজ, তুমি আমার শক্তি। এবার আমি জানি আদিবকে কিভাবে হারাতে হবে। ফাইনাল মিটিং, চূড়ান্ত সংঘর্ষ। একদিন অফিসের বড় মিটিং এর মধ্যে মিম হঠাৎ আদিবের সামনে এসে দাঁড়ালো। সে জানতো এটাই তার শেষ সুযোগ। আদিব, তোমার যে কোনো পরিকল্পনা এবার ব্যর্থ। তুমি শুধু আমাকে নয়, আমার অফিসের সম্মানকে চ্যালেঞ্জ করেছো। আজ থেকে তোমার কোনো জায়গা থাকবে না এই অফিসে। আমি তোমার বিরুদ্ধে সব প্রমাণ বের করে আনবো। তুমি যাই করো, এখন পালানোর সুযোগ আর থাকবে না। তোমরা কি মনে করো এত সহজে আমি হারবো? এবারও আমি প্রমাণ দিতে পারবো যে তুমি কেবল আমার সামনে কিছুই না। রাজ চুপচাপ আদিবকে খেয়াল করে, তারপর মিমের হাত ধরে বলল, তুমি জানো মিম, আমরা হারবো না, তোমার পাশে আমি আছি। রাজ ও মিম একসাথে। অফিসে আদিবকে বহিষ্কার করা হয়। মিম তার জয়ী হয়ে ঘরে ফিরে আসে, যেখানে রাজ তার পাশে দাঁড়িয়ে থাকে। মিম বলল, এখন কিছুই ভাবতে হবে না, আমরা একসাথে আছি। আমি জানি আমরা একসাথে সাফল্য পাবো। রাজ নীরবে হাসে এবং বলে, ভালোবাসার শক্তি সবচেয়ে বড় বিজয়। রাজ, নতুন পরিস্থিতি, নতুন পরিকল্পনা। রাজ এবং মিমের সম্পর্ক এখন আরো দৃঢ় হয়েছে, কিন্তু যে শত্রু তাদের কাছে ছিল সে এখন ফিরে এসেছে। আদিবের ষড়যন্ত্র তাদের জীবনকে কখনোই সহজ হতে দিবে না, তবে তাদের ভালোবাসা এক নতুন শক্তিতে পরিণত হয়েছে। অফিসে কাজের চাপ অনেক বেড়ে গেছে। মিম জানে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে এখন সাবধানতার সাথে। রাজ তাকে বারবার মনে করিয়ে দেয়, তুমি শুধু একজন বস নও, তুমি এখন এই অফিসের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। মিম তার টেবিলের কাছে বসে নীরবে রাজের কথাগুলো চিন্তা করে। এখন তাকে শুধু অফিসে নয়, নিজের ভালোবাসাকেও সমানভাবে সুরক্ষিত রাখতে হবে। তাকে আরো শক্তিশালী হতে হবে, তার ভালোবাসা এবং শক্তির মধ্যে যেন কোনো ফাঁক না পড়ে। আদিব ফিরে আসার পরিকল্পনা। আদিব জেল থেকে বের হয়ে এসে পুরোপুরি বদলে গেছে। সে বুঝতে পেরেছে এখন কোনোভাবেই রাজ বা মিমকে সরাসরি আঘাত করা যায় না। তাকে এখন কৌশলগতভাবে তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে। এবার আদিব একটা নতুন প্ল্যান করে। সে যোগাযোগ করে একাধিক লোকের সাথে, যাদের মাধ্যমে সে মিম এবং রাজের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে। একদিন মিম অফিসে আসার পর তার কাছে একটি অজ্ঞাত নাম্বার থেকে কল আসে। কলের ওপার থেকে আসা কথা ছিল, তোমার কাছের টেবিলের পেছনে ফাইলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যদি তুমি সেইগুলো ফাঁস করতে না চাও তবে সাবধান থেকো। আমি জানি তোমার সবকিছু। মিম এই কল পেয়ে চিন্তিত হয়ে যায়। সে সোজা রাজের কাছে গিয়ে বলল, রাজ, কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে। আদিব আবার আমার জীবনে ফিরে আসছে, এবার অন্যভাবে। আমি জানি সে ফাঁদ পেতে বসে আছে। রাজ একসাথে প্রতিরোধ। রাজ ভাবল, এবার আর কোনো ভুল নয়, এবার তাকে চুপ করাতে হবে। রাজ আর মিম মিলে তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলতে নির্ভরযোগ্য পরিকল্পনা তৈরি করতে শুরু করল। রাজ বলল, তোমার সব সিদ্ধান্ত, সব কাজের দিকে আমি নজর রাখবো। তুমি আর আমি একসাথে প্রতিরোধ করব, যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন। মিম আশ্বস্ত হয়ে বলল, আমরা একসাথে যে কোনো কিছুর মোকাবেলা করতে পারি রাজ। এখন আমাকে শিখিয়ে দাও কিভাবে তাকে ঠকানো যায়। নতুন কৌশল, বিভেদ সৃষ্টি না হওয়ার চেষ্টায়। তানিয়া, রাজ এবং মিম তিনজনে মিলে প্ল্যান করে।
তারা প্রতিটি পদক্ষেপ নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন। তারা জানতো আদিবের সবচেয়ে বড় অস্ত্র হলো মিথ্যা গুজব, তবে তাদের এই সম্পর্ক অফিসের সত্যি এত শক্তিশালী যে আদিবকে আর কখনোই সুযোগ দেওয়া হবে না। তারা নিজেদের মধ্যে সম্পর্ক আরো জোরদার করে, অফিসে একসাথে কাজ শুরু করে। এদিকে আদিব তার গোপন হৃদরোগের মাধ্যমে মিমের বিরুদ্ধে নতুন একটি ষড়যন্ত্র শুরু করে। সে জানতো মিম কখনোই তার খপ্পরে পড়বে না, কিন্তু সে খোঁজ পেয়ে যায় যে মিমের পেছনে যারা রয়েছে তাদের ওপর চাপ সৃষ্টি করে আদিব আরো শক্তিশালী হতে পারে। অফিসের নতুন পরিস্থিতি। একদিন মিম আর রাজ অফিসে বসে থাকাকালীন আদিব মিমের ডেস্কের দিকে এগিয়ে আসে। তুমি কি ভাবছো মিম? ভাবছো এভাবে সবকিছু ঠিক হয়ে যাবে? আদিবের কণ্ঠে ঠান্ডা হাসি ছিল। মিম শীতল ভাবে উত্তর দেয়, তুমি আর আমি একে অপরকে চিনি আদিব। আমার বিপদ তোমার জন্য শেষ পর্যন্ত ভালো হবে না। তুমি আর একদম নতুন কিছু শিখবে, এবং আজ থেকে আমি তোমার সব পরিকল্পনা রুখে দেব। রাজ পাশে দাঁড়িয়ে বলল, এখন আর কোনো পরিকল্পনা সাফল্য পাবে না আদিব। আমরা সব কিছু জানি, এবার তোমার পালা। আদিবের হাসি বন্ধ হয়ে যায়। সে জানে এই যুদ্ধ সহজ হবে না, কিন্তু সে তৎপর ছিল। তোমরা ভাবছো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু এবার আমি কিছু নতুন চাল খেলতে যাচ্ছি। আদিব তার শেষ চাল খেলে, কিন্তু সে জানে না যে মিমরাজ এক নতুন পরিকল্পনায় সাড়া দিয়েছে। মিম চূড়ান্ত ভাবে বুঝিয়ে দিয়েছে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও তারা একসাথে লড়তে পারবে। রাজ, মিম এবং তাদের দল এবার ঐক্যবদ্ধভাবে একটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। তারা জানে আদিবকে হারানোর একমাত্র উপায় হলো তাদের ভালোবাসা এবং আস্থায় শক্তি খোঁজা। এখন থেকে আমাদের যুদ্ধ হবে মিম। আমরা একসাথে আছি এবং কোনো কিছু আমাদের ভাঙতে পারবে না। মিম চুপচাপ রাজের দিকে তাকিয়ে হাসলো। এবার আসল খেলা শুরু হবে, আমরা একসাথে আছি। রাজ মিমের পাশে সাহসিকতার সাথে। আদিবের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। মিম এবং রাজ জানে শত্রু আর সোজা ফাঁদ পেতে বসে নেই। এবার তাদেরকে আগে ভাগে সেই ফাঁদে পড়তে না দেওয়ার পরিকল্পনা তৈরি করতে হবে। অফিসে নতুন পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং এই পরিস্থিতির মধ্যে মিম ও রাজের সম্পর্ক আরো গাঢ় হয়ে উঠছে। মিম তার ডেস্কে বসে এক পাশে ফোন নিয়ে বিভিন্ন তথ্য যাচাই করতে থাকলো। রাজ পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি যদি একা থাকতে চাও তবে তোমাকে একা থাকতেই হবে না মিম। আমি এখানে আছি তোমার সাথে। রাজ, আমরা যদি একে একে কাজ করতে পারি তবে আমরা জিততে পারবো। তুমি যেখানে আমার পাশে আছো তাতে আমি এক নতুন শক্তি খুঁজে পেয়েছি, কিন্তু আমরা একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারি না। আদিব আরো কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে। তাহলে এবার আমাদের সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আদিব যতই চেষ্টা করুক না কেন, এখন আর তাকে কোনো সুযোগ দেয়া যাবে না। আদিব এক নতুন পরিকল্পনা। আদিব যেটা কখনোই মেনে নেয় না, সেটাই এবার তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে। সে জানে মিমের বিরুদ্ধে তার সব ষড়যন্ত্র সঠিকভাবে কাজ করবে না, যতই পরিকল্পনা করুক না কেন। তবে আদিবের মনোবল এতটাই দৃঢ়, সে সবসময় শত্রুকে এক ভিন্ন কোণ থেকে আক্রমণ করতে চায়। একদিন আদিব মিমের অফিসে বসে থাকা এক কর্মচারীকে ডেকে নিয়ে গোপনে কিছু প্রস্তাব দেয়। তাকে বলল, যদি তুমি মিমের কোনো একটা গোপন পরিকল্পনা বের করতে পারো তবে তুমি নিশ্চয়ই ভালো পুরস্কার পাবে। কিন্তু সে জানে মিম এখন আগের মতো সরল নয়। সে কৌশলগতভাবে সব পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। তবে আদিব কিছু একটা করতেই চাইছিল, তার পেছনে বসে রাজতন্ত্রের খেলা শুরু করে দিতে। মিম নিজের পথে এগিয়ে চলা। মিম জানতো প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে তাকে সতর্ক থাকতে হবে। আদিবের চাপ বা ষড়যন্ত্র তাকে এক পা পেছনে টেনে নিবে না। এদিকে মিমের নতুন পরিকল্পনা ছিল তার অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল আদিবের বিরুদ্ধে ব্যবহার করা। তবে সেই তথ্য এখনই বের করার প্রয়োজন ছিল না। মিম জানতো তার শক্তির মূল জায়গা হলো তার ধৈর্য। আমার নিজের পথ আমি একাই তৈরি করব রাজ। তুমি আছো তো, আমি জানি যেখানেই চলে যাই একসাথে। মিম একদিন রাজের দিকে তাকিয়ে বলল। রাজ মুচকি হেসে বলল, তোমার শক্তির সাথে একসাথে চললে আমরা কখনোই হেরে যাব না। আমি জানি মিম, তুমি তো আমার পাশে আছো। নতুন বিপদ, পেছন থেকে আক্রমণ। একদিন অফিসের কাজের মাঝে মিমের ডেস্কে একটি অচেনা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল,
আপনার বিপদ গোপনে বেড়ে চলেছে। আদিবের পেছনে কেউ আছে যাদের সাথে সে গোপনে মিটিং করছে। আপনাকে সতর্ক থাকতে হবে। মিম কিছুটা চিন্তিত হয়ে যায়। এই মেসেজে তার নতুন বিপদের ইঙ্গিত ছিল। সে তাড়াতাড়ি রাজকে জানিয়ে দেয়। রাজ, কিছু তো হচ্ছে। আমি জানি কিছু একটা গোপন চলছে। এখন এই মুহূর্তে আমাকে প্রতিরোধ করার সময় এসেছে। রাজ তৎক্ষণাৎ অ্যালার্ম দেয়। তুমি যা বলছো তা একদম সঠিক। আদিবার কোনো নতুন খেলায় যাচ্ছে, আমরা যাচ্ছি না। তবে আমরা আগে থেকেই প্রস্তুত থাকবো। মিম চূড়ান্ত সিদ্ধান্তের পথে। মিম বুঝতে পারে এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তাকে আদিবের বিরুদ্ধেই সামলাতে হবে। তবে সে জানে একমাত্র রাজের সাথে একত্রে সে তার পরিকল্পনাগুলি সফলভাবে বাস্তবায়িত করতে পারবে। আমার বিশ্বাস এবং আমার ভালোবাসা শুধু রাজের প্রতি নয়, বরং নিজেকেও বিশ্বাস করি। তুমি যতই চেষ্টা করো না কেন আদিব, আমি জানি কিভাবে একে অপরকে আগলে রাখতে হয়। আদিব একটু থেমে পরবর্তী পদক্ষেপ ভেবে বলল। তাহলে দেখা যাবে, সময় সবকিছু বলে দিবে। রাজ সতর্ক এবং প্রস্তুতি। রাজ জানত আদিবের ষড়যন্ত্রের পরবর্তী ধাপ আসন্ন। মিমকে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তারা প্রস্তুত। তুমি চিন্তা করো না মিম, আমি জানি আমরা একসাথে থাকলে কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। তবে আমাদের একটু সতর্ক থাকতে হবে। রাজ মিমের দিকে তাকিয়ে বলল। মিম মাথা নাড়ে। আমি জানি রাজ, এই মুহূর্তে আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। তবে তুমি জানো, এই যুদ্ধে আমরা শুধু দুটি মন, দুটি হৃদয়ই নয়, পুরো শক্তি। আমরা একসাথে আছি, আর একসাথে আমাদের জয়ের পথ অতিক্রম করতে হবে। আদিব সম্পর্কের মধ্যে ফাঁদ করানোর চেষ্টা। আদিব আর একটি নতুন ষড়যন্ত্র শুরু করলো। সে জানতো মিম আর রাজের সম্পর্ক এতটাই দৃঢ় যে তাদের মধ্যে বিচ্ছিন্নতা আনা সহজ নয়। তবে সে এই সম্পর্কের মধ্যে ফাঁক ধরানোর চেষ্টা করতে চাইল। একদিন আদিব মিমের বন্ধু জেসিকাকে প্রলোভন দেখিয়ে একটি কৌশল নির্ধারণ করে। সে তাকে বলল, তুমি যদি মিমের কাছে গিয়ে তাকে কিছু সন্দেহমূলক প্রশ্ন করতে পারো, তবে সে নিশ্চয়ই রাজের সাথে তার সম্পর্ক নিয়ে সমস্যা করবে। জেসিকা প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু আদিবের চাপ এবং প্রলোভন তাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে দেয়। সে জানতো যদি সে আদিবের পরিকল্পনাকে সফল করে তবে তার জন্য পুরস্কারের কিছু থাকবে। মিম ও রাজ বিশ্বাসের পরীক্ষা। একদিন জেসিকা মিমের কাছে এসে বলল, মিম, তুমি কি কখনো ভেবে দেখেছো রাজ তোমার সাথে থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে? তুমি কি নিশ্চিত যে সে সত্যি তোমার পক্ষে? মিম এক মুহূর্তের জন্য চুপ করে গিয়েছিল। তবে তার মনে কোনো সন্দেহ ছিল না। সে নিশ্চিত ছিল রাজের প্রতি তার বিশ্বাস অটুট। জেসিকা, আমি জানি রাজের সাথে থাকলে আমার জীবন কখনোই অসম্পূর্ণ হবে না। সে আমার পাশে আছে, আর আমি তাকে কখনোই হারাতে দেব না। আমাদের সম্পর্ক কোনো ষড়যন্ত্রে ভেঙে পড়বে না। মিম দৃঢ়ভাবে উত্তর দিল। রাজ ভিন্ন কৌশল। রাজ জানত মিম এবং তার সম্পর্কের মাঝে সন্দেহ ঢোকানোর চেষ্টা হচ্ছে। তিনি বুঝতে পারলেন এটা একটি সময়ের খেলা, যাতে ধৈর্য রাখতে হবে। কিন্তু রাজ এই ক্ষেত্রে আরো কিছু বাড়তি পদক্ষেপ নিল। রাজ মিমকে একদিন বলল, তুমি জানো মিম, সম্পর্কের মধ্যে কখনোই কোনো সন্দেহ ঢুকতে দেওয়া উচিত নয়। যদি আমরা একে অপরকে সম্পূর্ণ বিশ্বাস করি তবে আমাদের কোনো কিছুই ভাঙবে না। মিম তার চোখের দিকে তাকিয়ে বলল, আমরা একে অপরকে বিশ্বাস করি রাজ, আর আমি জানি আমাদের ভালোবাসা এবং সম্পর্ক কখনোই ভেঙে যাবে না। আক্রমণের প্রস্তুতি নিতে রাজ আর মিম এখন পুরোপুরি প্রস্তুত। তাদের সম্পর্কতে এখন বিশ্বাস একসাথে তাদের আরো শক্তিশালী করে তুলেছে। আদিব যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা জানে একে অপরকে বিশ্বাস করার শক্তি তাদের জয় এনে দিবে। রাজ মিমের দিকে তাকিয়ে বলল, এবার আমাদের একসাথে যুদ্ধ করতে হবে মিম, আর এই যুদ্ধে আমরা একসাথে জয়ী হব। মিম তার হাতে রাজের হাত রাখলো এবং বলল, হ্যাঁ রাজ, আমাদের সম্পর্কই আমাদের সবচেয়ে বড় শক্তি। এবার আদিবের ষড়যন্ত্রের সামনে দাঁড়িয়ে মিম এবং রাজ একসাথে সেই যুদ্ধে নামবে যেখানে তাদের কাছে কেবল জয় অগ্রাধিকারে। মিম ও রাজ নতুন সংকটের মোকাবেলা
মিম ও রাজ একে অপরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে। তাদের সম্পর্ক এখন আগের থেকে অনেক গভীর হয়ে উঠেছে এবং একে অপরের প্রতি অবিচল বিশ্বাস তাদের কোনো পরিস্থিতিতে হারাতে দেয়নি। তবে তাদের সামনে এবার আরো একটি বড় সংকল্প অপেক্ষা করছে। মিম জানতো আদিব কখনোই তার ষড়যন্ত্র থেকে পিছপা হবে না। সে জানে আদিবের মতো একজন মানুষ, সে তার নিজের সুস্বার্থে অন্যদের জীবনের সঙ্গে খেলা করতে পারে। সে সবসময় তাদের সম্পর্কের মধ্যে একটি ফাটল ধরানোর চেষ্টা করবে। কিন্তু এবার মিম আর রাজ একসাথে সেই ফাঁদে পা দিতে চায় না। রাজ মিমের পাশে দাঁড়িয়ে বলল, তুমি চিন্তা করো না মিম, আমরা একসাথে থাকলে কোনো কিছুই আমাদের পরাজিত করতে পারবে না। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্তগুলো হবে সঠিক। তবে রাজ, এবার আমাদের কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা শুধু নিজেদের সম্পর্ক নয়, আমাদের জীবনের পথও নিরাপদ করতে চাই। আদিবের নতুন পরিকল্পনা। আদিব এবার বুঝতে পারছে তার সব ষড়যন্ত্রই ব্যর্থ হতে চলেছে। মিমার রাজের সম্পর্ক এখন এতটাই শক্তিশালী যে তাকে সরাসরি আক্রমণ করা আর সম্ভব নয়। তাই এবার সে তার পরিকল্পনা বদলানোর সিদ্ধান্ত নিল। আদিব মিমের সহকর্মী জনিকে তার সঙ্গে কথা বলার জন্য রেখে পাঠালো। জনি, তুমি জানো মিম আর রাজ এখন একত্রিত হয়ে রয়েছে। তারা একে অপরকে বিশ্বাস করে। আমি জানি তুমি আমার সাথে থাকলে তারা তাদের সম্পর্ককে ঠেকাতে পারবে না। জনি, যাকে আদিব তার প্রলোভন দিয়ে নিয়ন্ত্রণে রেখেছিল, সে একটু চিন্তা করলো। তবে আদিবের চাপ ও প্রলোভনে সে রাজি হয়ে গেল। তুমি যা বলছো তা আমার জন্য নতুন কিছু হতে পারে। আমি তোমার সাথে থাকতে রাজি আছি। তুমি যা বলছো তাহলে কাজ করব। জনি এক প্রকার নিশ্চিত হয়ে বলল। আদিব এবার সরাসরি মিম ও রাজের সম্পর্কের ভেতরে টান দেওয়ার জন্য জনিকে ব্যবহার করবে। মিম নিজের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি। মিম প্রতিদিনের মতো অফিসে কাজ করছিল, কিন্তু তার মন কিছুটা চিন্তিত ছিল। তার চোখের সামনে যখন আদিবের ষড়যন্ত্র নিয়ে নতুন খবর আসে, সে বুঝতে পারে এবার তাকে নিজেকে আরো শক্তিশালী করতে হবে। মিম রাজকে ফোন করে বলল, রাজ, আমি জানি আদিব আবার নতুন ভাবে আমাদের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তবে এবার আমাদের সাবধান হতে হবে। তাকে প্রতিরোধ করার জন্য আমরা একত্রে শক্তিশালী পদক্ষেপ নিব। আদিবের ষড়যন্ত্র ফাঁদে ফেলতে চেষ্টা। আদিব এবার তার ষড়যন্ত্রের পরবর্তী ধাপ নেওয়ার জন্য প্রস্তুত। তার উদ্দেশ্য ছিল মিম ও রাজ্যের মধ্যে সন্দেহ ঢুকানো এবং তাদের সম্পর্ককে নষ্ট করে ফেলা। সে জানতো মিম তার কাজের ক্ষেত্রে বিশ্বাস করে, তবে এই বিশ্বাসকে ব্যবহার করে সে তাকে বিপদে ফেলবে। জনি মিমের সামনে এসে বলল, মিম, আমি জানি তুমি রাজের সাথে ঠিক আছো, কিন্তু তুমি কি জানো সে তোমার পেছনে কিছু গোপন কাজ করছে? মিম প্রথমে হতভম্ব হয়ে গেল। সে জানতো না তার রাজ এমন কিছু করবে, তবে মিম নিশ্চিত ছিল রাজ তাকে কখনোই ক্ষতি করতে পারবে না। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জনি, তুমি যা বলছো তা ভুল হতে পারে। আমি রাজকে জানি, সে আমাকে কখনোই ভুল বুঝবে না। তোমার কথা বিশ্বাস করতে পারবো না। তোমার মতো স্মার্ট মেয়ে হয়ে তুমি এখনো রাজের বিরুদ্ধে কিছু ভাবো না? দেখো, আমি শুধু সতর্ক করতে চাচ্ছি। আমি যা করি তা বিশ্বাসের ভিত্তিতে করি, আর রাজকে আমি জানি সে কখনোই আমাকে ভুল বুঝবে না। রাজ শক্তি আর সম্মান। রাজ জানতো মিম এখন একটু অস্বস্তিতে পড়েছে, তবে সে জানতো মিম কখনোই এমন কিছু করবে না যা তাদের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। রাজ মিমকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোনে তার সাথে কথা বলল। মিম, তুমি চিন্তা করো না। আমি জানি আমাদের মধ্যে যে কোনো বিভ্রান্তি আসবে না। তুমি জানো আমি তোমার পাশে আছি। আমাদের একসাথে সব কিছু ঠিক হয়ে যাবে। মিম, আমি জানি তুমি রাজকে ভালোবাসো, কিন্তু তুমি কি জানো রাজ তোমার সঙ্গেই সবকিছু ভাগ করবে না। তার জীবনের কিছু গোপন কথা তোমার জানার দরকার। তুমি যদি এসব জানতে, তুমি নিজেই বুঝতে পারবে যে সে তোমার পাশে দাঁড়িয়ে থাকতে পারে না। আদিব মিমকে প্রলোভন দেখিয়ে বলল। মিম কিছুটা বিচলিত হলেও সে জানতো যে আদিব তাকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। সে ঠান্ডা মাথায় উত্তর দিল, তুমি যতই ভাবো না কেন মিম, কিছুদিন পর তুমি আমার কথাগুলো মনে রাখবে। সময় সবকিছু বলে দেবে। আদিবের পরাজয়। আদিব অবশেষে বুঝতে পারলো যে তার ষড়যন্ত্র গুলো সফল হয়নি। মিম ও রাজ একসাথে এত শক্তিশালী ছিল যে
তাদের সম্পর্ককে নষ্ট করা আদিবের পক্ষে আর সম্ভব হয়নি। এই দিন আদিব একান্তে রাজের সাথে কথা বলল। রাজ, আমি জানি তুমি মিমের জন্য সবকিছু করতে পারো, তবে তুমি কি জানো যে কিছু কিছু সম্পর্ক কখনোই পুরোপুরি সুখী হতে পারে না? আদিব, তুমি জানো না সম্পর্কের মূল শক্তি কি? তা হলো বিশ্বাস এবং ভালোবাসা। আর আমাদের মধ্যে সেই বিশ্বাস রয়েছে, যা তুমি কখনোই ভাঙতে পারবে না। আদির চুপ হয়ে গেল। সে জানতো এবার তার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মিমরাজের সম্পর্ক এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তাদের সামনে কিছুই ভাঙবে না। মিম ও রাজ চূড়ান্ত জয়। অবশেষে জানলো যে তাদের সম্পর্ককে টিকিয়ে রাখা তাদেরই হাতে। আর এই সম্পর্ক সবচেয়ে বড় শক্তি হলো তাদের একে অপরের প্রতি অবিচল বিশ্বাস। রাজ মিমের দিকে তাকিয়ে বলল, মিম, তুমি জানো আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। আমাদের সম্পর্ক এখন আরো শক্তিশালী, আর এই সম্পর্ক আমাদের জীবন যুদ্ধে সাফল্য এনে দেবে। এক চুমু দিয়ে উত্তর দিল। রাজ, আমি জানি আমরা একসাথে কোনো কিছুই হারাবো না। আমরা একে অপরের জন্য সবকিছু করব, আর আমাদের সম্পর্ক কখনো ভেঙে যাবে না। তাদের সম্পর্ক এখন আরো দৃঢ় হয়ে উঠেছে এবং তারা জানে ভবিষ্যতে তাদেরকে যে কোনো বিপদ মোকাবেলা করতে হবে, তবুও একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের জয় নিশ্চিত। এবং মিমরাজের সম্পর্কের চূড়ান্ত জয় এখন বাস্তব। ওরা জানে তাদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি। নির্জন এক রেস্টুরেন্টের কোণে বসে মিমরাজ একে অপরের দিকে তাকিয়েছিল। নিভে যাওয়ার পর তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা ভর করেছে। একে অপরের চোখে চোখ রেখে তারা বুঝতে পারছিল যে এখনই সঠিক সময়ে একটি মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তিত হতে পারে। রাজ মিমের হাতটি ধীরে ধীরে দৌড়লো, তারপর তার গরম হাতটি মিমের হাতে এক অদ্ভুত আরাম এনে দিল। মিম এক মুহূর্তের জন্য একটু চুপ হয়ে গেল। রাজের হাতের উষ্ণতায় নিজেকে আর একটু কাছাকাছি অনুভব করতে শুরু করলো। তুমি জানো মিম, এই জীবনে একমাত্র তুমি আছো যে আমাকে এমন ভাবে বুঝে। যখনই আমি তোমার দিকে তাকাই মনে হয় যেন পৃথিবী থেমে গিয়েছে। তুমি জানো রাজ, তুমি আমার জীবনকে নতুন করে দেখানোর মতো একমাত্র মানুষ। আমি তোমার পাশে থাকতে চাই, প্রতিটি মুহূর্তে, প্রতিটি দিন। তুমি কি জানো মিম, পৃথিবী যতই বড় হোক না কেন, তোমার সঙ্গে কাটানো এক একটি মুহূর্তই আমার জন্য সবকিছু। এতটুকু বলে রাজ মিমের গালে একটি আলতো চুমু দিল। মিম একটু অবাক হয়ে সেলফ ডিফেন্সের মতো হাত দিয়ে নিজের গালটা চেপে ধরলো। রাজ তার পাশে বসে থাকা মিমের হাতটি আরো শক্ত করে ধরলো এবং তার চোখে চোখ রেখে বলল, এই চুমু ছাড়া কিছুই অসম্পূর্ণ মিম। তাহলে এবার কি? তুমি জানো মিম, আজ পর্যন্ত আমি যা কিছু পেয়েছি তার মধ্যে সবচেয়ে মূল্যবান হলো তুমি। একমাত্র তুমি যখন আমার পাশে থাকো তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রাজ, তুমি জানো আমার জন্য তোমার পাশে থাকা সবচেয়ে বড় আশীর্বাদ। পৃথিবীতে কিছুই আমাদের আলাদা করতে পারবে না। তাহলে মিম, তুমি কি জানো আমি জীবনের প্রতিটি মুহূর্তে তোমার পাশে থাকতে চাই, তোমার সঙ্গে বয়সের শেষ দিনগুলো কাটাতে চাই। কখনো ভাবিনি কারো সাথে এত গভীরভাবে সংযুক্ত হব। তাহলে এই সম্পর্কের প্রতিটি ক্ষণ যেন অমলিন থাকে। আমাদের জীবন যেন একে অপরের জন্য সাজানো থাকে। আমি তোমার সাথে থাকলে আর কিছুই চাই না। রাজ তার হাত ধীরে ধীরে মিমের কাঁধে রেখেছিল আর তার ঠোঁটে একটি মিষ্টি চুমু দিল। আমাদের সম্পর্কের এই মুহূর্তগুলো অমলিন মিম। আমি প্রতিজ্ঞা করি যতদিন বাঁচবো তোমাকে কখনো ছেড়ে যাব না। এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ রাজ। তুমি কখনো আমাকে ছাড়বে না আমি জানি, আর আমিও কখনো তোমার কাছ থেকে চলে যাব না। এই চুমু মিম শুধু তোমার জন্য। আমি জানি আমাদের জীবন একসাথে কাটানোর প্রতিটি মুহূর্তই হবে এক অমূল্য জয়। রাজ, আমাদের একসাথে জীবন কাটানোর পর জয় আর পরাজয় নিয়ে আর কোনো চিন্তা নেই। আমরা একে অপরের সঙ্গে থাকলে আসলে জয় আমাদেরই হয়েছে। মিম, তুমি জানো আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোমার সাথে যে মুহূর্তগুলো কাটাচ্ছি তা কখনো হারানোর নয়। তুমি আমার জীবনে এমন এক চুম্বক যে আমাকে সব কিছু ভুলিয়ে দেয়। তুমি আমার পৃথিবী মিম। আমি প্রতিজ্ঞা করি যতটা পারি তোমার পাশে থাকবো। আমাদের সম্পর্ক কোনো যুদ্ধ নয় রাজ, এটা জীবনের সবচেয়ে সুন্দর যুদ্ধ। একে অপরের জন্য আমরা একসাথে হই এবং একে অপরকে সাহস দেব। সেই সাহসে আমরা জীবনের কোনো যুদ্ধ জয় করতে পারবো, যে কোনো যুদ্ধ জয় করতে পারবো।
তোমার স্বপ্নের কাছে পৌঁছানোর জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। তাহলে আমি চাই আজকের এই রাতটা, এই মুহূর্তটা চিরকাল মনে রাখি। আমাদের সম্পর্কের প্রতিটি বাধা, প্রতিটি কষ্টের পর আজকের এই প্রতিশ্রুতি যেন আমাদের ভবিষ্যতের প্রতীক হয়ে থাকে। এই চুমু। তাহলে আজকের রাতটা আমাদের জয়মালা হয়ে থাকুক রাজ, আমাদের জীবনে একে অপরকে পাওয়ার এবং একে অপরের পাশে দাঁড়ানোর জয়। আর এই জয় রাজ আমাদের পৃথিবী হবে, শুধু আমরা দুজন।